দার্জিলিং, পাহাড়ের রানী আর বাঙালির চিরন্তন প্রেম। শীতের ছুটি হোক বা বর্ষার ছুটি, বাঙালি মানেই দার্জিলিংয়ের সঙ্গে এক অদ্ভুত টান। বর্ষার দার্জিলিংয়ের ভোর মানেই মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা হঠাৎ রোদে ঝলমল করে ওঠে। বিকেল মানে টয় ট্রেনের সিটি, ভিজে মাটির গন্ধ আর চা বাগানের সজীব সবুজ। আর রাত মানে কুয়াশায় ঢাকা পাহাড়ি আলো, যা মনে করায় ভালোবাসা আসলে ঠিক এই রকমই, নীরব অথচ গভীর। দার্জিলিং শুধু একটা পাহাড়ি শহর নয়, এটা যেন প্রতিটি বাঙালির স্মৃতির অ্যালবাম, যেখানে প্রথম প্রেম, প্রথম বেড়ানো আর প্রথম স্বপ্নগুলো একসাথে মিশে যায়। আজকের যাত্রায় তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মাত্র 2 রাত 3 দিনে বর্ষায় দার্জিলিং ঘোরা যায়, আর কেমন করে পাহাড়ের রূপ, চা বাগানের সৌন্দর্য আর শহরের আবেগকে ভিজিয়ে নেওয়া যায় মন ভরে। আমরা এই ভ্রমণে দেখাবো তোমাদের ম্যাল রোড থেকে টাইগার হিলের ভোর, বাতাসিয়া লুপের দৃশ্য থেকে দার্জিলিং জু, শান্ত মঠ থেকে বৃষ্টি ভেজা চা বাগানের ঢেউ। সাথে থাকবে খাবারের খোঁজ, কেভেন্টাস থেকে গ্লেনারিজের খাবারের স্বাদ, অ্যাম্বিয়েন্স আর সেই ক্লাসিক দার্জিলিং ফিল। কিন্তু সব থেকে বড় আকর্ষণ হবে আমার স্পেশাল টি হান্ট। দার্জিলিংয়ের সেরা টি স্পটে গিয়ে খুঁজে বের করব ফাইনেস্ট কোয়ালিটি টি, যা শুধু স্বাদেই নয়, বর্ষার আবহে অভিজ্ঞতাও অসাধারণ। দার্জিলিংয়ের গল্প সবার আলাদা, কারো প্রথমবারের আবেগ নিয়ে, আবার কেউ বারবার ফিরে আসার টান নিয়ে। আজকের এই ব্লগে তোমরা খুঁজে পাবে দুটোই। চলো শুরু হোক দার্জিলিংয়ের এই মন ভরা বর্ষার ভ্রমণ। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। তো গুড মর্নিং সবাইকে, আমি পৌঁছে গেছি এনজিপি। আর দেখতে পাচ্ছ আমি এখন জাস্ট ইজি রাইড যেটা আছে সেই ইজি রাইডের একদম সামনে চলে এসেছি, যে লাউঞ্জটা। আর আমি একটা গাড়ি এখান থেকে বুক করে নিয়েছি। অনেক কটা রাস্তা এখন বন্ধ, যেহেতু চারিদিকে ল্যান্ডস্লাইড হচ্ছে, তাই আমি ডিসাইড করেছি যে আজকে আমি দার্জিলিংয়ে যাব। তো চলো আগে দার্জিলিং যাওয়া যাক, আর রাস্তা যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাড়িতে চেপে পড়েছি আর এখন আস্তে আস্তে করে কিন্তু দার্জিলিংয়ের পথে এগিয়ে যাচ্ছি। ওয়েদার একদম মেঘলা, যেটা কিনা এক্সপেক্টেড এই বর্ষাকালের জন্য। আর জাস্ট তোমরা আমার সামনের দিকটা দেখতে পারো, দেখো জাস্ট এখান থেকে একদম দারুণ একটা ওয়েদার। আর অল্প স্বল্প করে কিন্তু পাহাড় দূরে দেখা যাচ্ছে, এটাই সব থেকে বড় পাওনা পাহাড়ে আসার। বর্ষায় দার্জিলিংয়ের রাস্তা মানে একেবারে ম্যাজিক। আঁকাবাঁকা পাহাড়ি পথ, গাড়ি উঠতে উঠতে হঠাৎই চারপাশ ঢেকে যায় কুয়াশায়। চা বাগানে টলটলে সবুজ পাতা বৃষ্টির ফোঁটায় চিকচিক করে, যেন মনে হয় ঝকঝকে কোনো রত্ন। পাহাড়ের প্রথম যে গ্লিম্পসগুলো সেগুলো না দেখা স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, একবার জাস্ট দৃশ্যটা দেখো। সামনে দেখতে পাচ্ছ, আমি বাইরে থেকে দেখাচ্ছি, দেখো কি অসাধারণ। এটাই হচ্ছে বর্ষাকালের মাহাত্ম্য। মানে এই সময় পাহাড়ে আসলে পাহাড় একদম ক্লিয়ার থাকে। আর ল্যান্ডস্লাইডের একটা ভয় তো থাকেই, কিন্তু ওটা যদি কোনোভাবে উপেক্ষা করে আসতে পারো, তাহলে এই সময় পাহাড়ের যে দৃশ্যটা, সেটা সত্যি কথা বলতে গেলে আর কোনো সময় পাবে না তোমরা।
দাদার সাথে কিন্তু আমরা ট্রাভেল করছি। দাদা কিন্তু খুব ভালো করে আমাদেরকে গাইড করতে করতে নিয়ে যাচ্ছে কোন জায়গাতে এখন যাওয়া পসিবল, কোনটায় যাওয়া পসিবল না, সব কিছু কিন্তু দাদা আমাদেরকে বলে দিচ্ছে। দাদার নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে আসতে পারো। হঠাৎ রাস্তার ধারে ঝর্ণা নেমে আসছে পাহাড় কেটে, আবার কোথাও ঘন মেঘ পুরো পাহাড়টাকেই হারিয়ে দিচ্ছে। তারপর হঠাৎই এক ঝলকে দূরে কাঞ্চনজঙ্ঘা, যেন মেঘের আড়াল ভেঙে স্বপ্নটা চোখের সামনে ধরা দিল। দেখো রাস্তা এবার মেঘের মধ্যে আমরা প্রবেশ করছি, দেখো কি মায়াবী লাগছে জায়গাটা, অসাধারণ। একেই বলে পাহাড়, সত্যি শান্তি পাহাড়ে এসে, অসাধারণ। রাস্তার ধারে ছোট ছোট দোকান, গরম মোমো আর হাতে ধোঁয়া ওঠা চা, সেই স্বাদ সেই গন্ধ মিশে যায় ভেজা বাতাসে। তো এখানেই কিন্তু একটা জায়গায় এসে আমি দাঁড়িয়েছি, দেখো, আর এখানেই কিন্তু আমি এখন ব্রেকফাস্ট করব। আর এখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না দার্জিলিং পৌঁছাতে, খুব বেশি হলো আর 1 ঘন্টার রাস্তা। বাট দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু বেশ ভালো পরিমাণে দেখো বৃষ্টি হচ্ছে, কারণ কি বর্ষাকাল, আর বর্ষাকালে আসা এটাই মজা, চারদিকে মেঘ ভর্তি হয়ে আছে, বৃষ্টি। চলো আজকের হোটেলটাও বেশ একটা ভালো হোটেলে থাকার প্ল্যান আছে, তো চলো ওখানে যাই, আর তারাই খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে অনেক ব্রেকফাস্টের অপশন আছে, বাট আমি অ্যাজ ইউজুয়াল পাহাড়ি ওয়াই ওয়াইকেই বেশি প্রেফার করি। আমার কাছে পাহাড়ের ব্রেকফাস্ট মানেই ওয়াই ওয়াই। তোমাদের পাহাড়ে এসে ওয়াই ওয়াই খেতে কেমন লাগে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি ওয়াই ওয়াই তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি, কারণ এখনো অনেকটা পথ চলা আছে বাকি। বর্ষার দার্জিলিংয়ের পথ শুধু রাস্তা নয়, এটা একটা ফিল্মের মতন জার্নি, যেখানে প্রতিটি বাঁক মানে এক একটি নতুন দৃশ্য, এক একটা নতুন গল্প। আমার প্রিয় দার্জিলিংয়ে আমি অলমোস্ট পৌঁছে গেছি, আর তখনই দেখো সামনে দিয়ে একটা টয় ট্রেন চলছে, একেবারে যেন স্বর্গের পাশে দাঁড়িয়ে আছি। এই হলো দার্জিলিংয়ের ম্যাজিক, রাস্তার এক পাশে পাহাড় আর এক পাশে টয় ট্রেন, কি অসাধারণ তাই না? যাই হোক, পৌঁছে গেছি দার্জিলিংয়ে আমার হোটেলে। আমি সামনের 2 দিন কাটাবো এই সামিটেই। চলো আগে রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার রুম, চলো এবার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে যদি তোমরা ঢোকো, এখান থেকে তোমরা যদি আসো, তাহলে এখানে তোমরা একটা পেয়ে যাবে বসার জায়গা, সঙ্গে একটা টি টেবিলও তোমরা পেয়ে যাচ্ছ। এনিওয়েজ এখান থেকে সামনের দিকে আসলে তোমরা পেয়ে যাবে 2খানা বেড। তো যারা মনে করো এখানে ফ্রেন্ডসরা আসছো, তারা কিন্তু এখানটাতে ডেফিনেটলি ইজিলি থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রিডিং ল্যাম্প আছে, তার সাথে এখানে একটা বেড সাইড টেবিল দেওয়া আছে। বিছানাগুলো বেশ সুন্দর এবং বেশ সুন্দর করে সাজানো, ছোট রুম কিন্তু বেশ সুন্দর করে সাজানো। পাশে এখানে একটা মিরর পেয়ে যাচ্ছ তোমরা। এখানে তোমরা টি বা কফির যে সেট সেটা তোমরা পেয়ে যাচ্ছ, জল থাকছে কমপ্লিমেন্টারি, তার সাথে কমপ্লিমেন্টারি যে কিটগুলো থাকে সেগুলো এখানে রাখা আছে, তার সাথে এখানে মেনু কার্ড দেওয়া আছে। আর এই হচ্ছে মোটামুটি একটা রুম, ছোটোর মধ্যে বেশ ভালো। আমি বলে দিই, এটা কিন্তু পুরো ম্যাল রোডের একদম সামনে,
এদিকে একটা টিভিও আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টিভি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই যে এই যে রুমটা কিন্তু ম্যাল রোডের একদম সামনে, মানে ম্যাল রোড থেকে এখান থেকে ম্যাল রোড যেতে সময় লাগবে খুব বেশি হলে 1 মিনিটের মতন। আর এর পাশেই কিন্তু গ্লেনারিজ, তো তোমরা এখান থেকেই বসে কিন্তু সেটাও দেখতে পাবে। তো আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হোটেল থেকে যে ম্যাল রোড তার ডিস্টেন্স কিন্তু মাত্র 1 মিনিটের মতন রাস্তা আর কি। আর হোটেলটাও বেশ ভালো। বর্ষাকালে যেহেতু এসেছি তাই হোটেলের যে প্রাইসটা সেটাও কিন্তু বেশ কম পড়েছে আমার। জেনারেলি সামিট কিন্তু প্রায় 3 থেকে 3,500 টাকা 4,000 টাকা চলে সিজনে, কিন্তু এখন প্রাইস চলছে তোমরা দেখেইছো আমার কিন্তু মাত্র 2,300 টাকা, সেটাও উইথ ব্রেকফাস্ট পড়লো। তো যথেষ্ট ভালো একটা ডিল বলে আমার মনে হয়। তো চলো ম্যাল রোডের দিকে যাচ্ছি, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা বলছি। আমি এখন মহাকাল মন্দিরে যাচ্ছি। ম্যাল রোড থেকে যেতে সময় লাগবে 10 মিনিটের মতো। দার্জিলিংয়ের ঠিক ম্যাল রোডের উপরেই অবিশ্বাস্য এক শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে মহাকাল মন্দির। তো ম্যাল রোড থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আসলাম। এবার এখান থেকে আর একটুখানি এগোলেই কিন্তু মহাকাল মন্দির পড়ে যাবে। তো চলো এবার মহাকাল মন্দিরে গিয়ে তোমাদেরকে মন্দিরটাকে ভালো করে দেখাই। তো অনেকটা রাস্তায় কিন্তু উঠছি একটু একটু করে, একটু খাড়ায় সিঁড়ি আছে, আর প্রচুর বাঁদর, এখানে ভর্তি বাঁদর। আর বর্ষাতে কী হয়েছে, গাছে না জল ভর্তি হয়ে আছে, তো আর যখন বাঁদরগুলো লাফালাফি করছে তখন গায়ের মধ্যে জল পড়ছে এক গাদা। আর এখানে প্রচুর বাঁদর পর লাফাচ্ছে, এখানে চারদিকে আছে। ভয়ও লাগছে যে হাতের ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে যায়। এমনিও বাঁদরের রেপুটেশন একটু খারাপ আমি জানি। চলো, সামনের রাস্তাটা খুব সিনিক, অ্যাকচুয়ালি খুব সিনিক একটা রাস্তা। আমি দেখাচ্ছি রাস্তাটা, দেখো জাস্ট রাস্তাটা। এই হচ্ছে রাস্তা যেখান দিয়ে আমি আসলাম। তো রাস্তাটা তো দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ রাস্তা। বাট একটু খাড়াই সিঁড়ি, আমি একটু অন্য দিক দিয়ে এসেছি, একটু সিঁড়িটা খাড়াই, বাকি বেশ ভালো। বৃষ্টি এখন নেই তো একটু বেটার লাগছে। এখান থেকেই গোটা দার্জিলিং শহর, এমনকি ঝকঝকে দিনে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখানে শিবের সঙ্গে সঙ্গে বৌদ্ধদেবকেও সমানভাবে পুজো করা হয়, যেন হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মিলনস্থল। মেঘে ঢাকা পাহাড়, ঘণ্টার ধ্বনি আর ধূপের গন্ধ সব মিলিয়ে জায়গাটা যেন স্বপ্নের মতো শান্তি দেয়। মহাকাল মন্দির থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি ম্যাল রোডের দিকে। আমি কিন্তু পুরো এখন মল রোডের মল রোডে আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ফেস্টিভ মোড চলছে। এখানে কিছু একটা ফুড ফেস্টিভ্যাল চলছে, যেটা কিনা রাত্রেবেলা আরও ভালো করে দেখা যাবে। কিছু কিছু দোকান এখনও বসেছে, সবকটা দোকান এখনও বসেনি। আর একটা ভালো পার্ট হচ্ছে যে বৃষ্টি কিন্তু একদম নেই, আর আকাশ কিছুটা হলেও ক্লিয়ার, তো বেশ ভালো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এটা ভালো, বাট মাঝে মাঝে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই ঘুরতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এটা
এটা একটা ভালো পার্ট কিন্তু। চলো কোনো একটা দোকানে গিয়ে কিছু আবার খাবো, খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দার্জিলিংয়ে গেলে ম্যাল রোড এক অনন্য অনুভূতি। এখানে গাড়ির হর্ন নেই, নেই শহরের কোলাহল, শুধু পাহাড়ি হাওয়া আর হালকা হাঁটার আনন্দ। চারপাশে ছোট ছোট দোকান, উঁচু চায়ের কাপ, পাহাড়ি পোশাক থেকে শুরু করে হ্যান্ডিক্রাফট সবই এখানে পাওয়া যায়। তো মাত্র 50 টাকায় কিন্তু এই ভার্জিন মহিটোটা পেয়ে গেছি, আর বেশ ভালো খেতে, কিন্তু বেশ ভালো খেতে, অসাধারণ খেতে, একদম রিফ্রেশ লাগছে। বলতে গেলে কলকাতা থেকেও সস্তা। কলকাতাতে মোটামুটি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে তো 200-250 নিচে কথা নেই, আর রাস্তায় খেলেও মোটামুটি আমি দেখেছি 90 থেকে 100 টাকা। সেখানে 50 টাকাতে বেশ ভালো। কোলাহল ভরা ম্যাল রোডের মাঝেই দাঁড়িয়ে আছে এক ইউরোপিয়ান চাম, গ্লেনারিস। ভেতরে পুরনো ব্রিটিশ সাজ, বাইরে ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। খাবারের সঙ্গে সঙ্গে ইতিহাস আর পাহাড় দুটোই একসাথে উপভোগ করা যায় এখানে। তো পাহাড়ের বুকে অলমোস্ট সন্ধে নেমে এসেছে, আর আমি চলে এসেছি গ্লেনারিসে, যেটা কিনা আমাদের সবার একটা প্রিয় জায়গা। আমি এখানে এসে অর্ডার করে দিয়েছি চাউমিন, আর তার সাথে প্যান ফ্রাইড চিকেন। সেটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ততক্ষণ তোমরা একবার এই জায়গাটাকে দেখে নাও ভালো করে। দার্জিলিং মানেই তো চা, মোমো আর গ্লেনারিস। কেউ যায় কেক খেতে, কেউ যায় ভাইব নিতে, কিন্তু একবার গেলেই বোঝা যায় যে কেন এটা শহরের হটস্পট। ফাইনালি খাওয়ার টেবিলে চলে এসেছে। চলো কথা না বাড়িয়ে আগে খাবারটা টেস্ট করে নেওয়ার পালা। তো মোটামুটি এখানকে কিন্তু খাবারের যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু অসাধারণ খেতে। এই যে প্যান ফ্রাইড চিকেনটা, এটা ভীষণ ভালো খেতে। তার সাথে এই যে নুডলস, তার মধ্যে কিন্তু ভর্তি ভর্তি করে চিকেন দেওয়া আছে, এখানে প্রন দেওয়া আছে। এক্সিলেন্ট আমি বলবো, দারুণ খেতে। আর এই জন্য আমি যতবার এখানে আসি আমি গ্লেনারিসকে প্রেফার করি। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, অনেকেই বলো যে গ্লেনারিস নাকি খুবই কস্টলি একটা জায়গা। আমি মানছি এটা কস্টলি। যেরকম এই প্লেটটার দাম পড়েছে আমার 350 টাকা, কিন্তু এটাতে কিন্তু অনায়াসে 2 থেকে 3 জন খেতে পারবে তোমরা। তার সাথে আমি এটাও দেখিয়ে দিই, দেখো এটা পড়েছে হচ্ছে আমার এক প্লেট, যে আমি যে মিক্স চাউমিনটা নিচ্ছি সেটা, এর দাম পড়েছে প্রায় 350 টাকা। কিন্তু তুমি দেখতে পাচ্ছ কতটা পোর্শন এখানে আছে। তো গ্লেনারিস কিন্তু 2 থেকে 3 জন বা 4 জন যদি আসো, তাদের জন্য কিন্তু বেশ ভালো হতে পারে। কম করে খাবার অর্ডার করো, সবথেকে বেস্ট হয় ওটাই। প্রচুর পোর্শন থাকে এখানে, তো তোমাদের একসাথে শেয়ার করলে কিন্তু কস্টিংটা একই পড়বে যেটা আমাদের কলকাতায় পড়ে। চাইলে তোমরা এখান থেকেই পেস্ট্রি বা বেকারি আইটেমস চেক করে নিতে পারো। আমি শুনেছি এই আইটেমসগুলো এখানে বেশ ভালো। গ্লেনারিস থেকে বেরিয়ে পড়লাম, একটু ম্যাল রোডটাকে রাতের বেলায়ও ঘুরে দেখব। আজ ডে 1, এবার রেস্ট নেওয়ার পালা। বেশি আর কোথাও আজ যাব না। ম্যাল রোড থেকে আমি ঘুরে চলে আসলাম আমার হোটেল সামিটে। আমার হোটেলের পাশেই গ্লেনারিস। দেখো রাতে কি সুন্দর লাগছে আমার হোটেল থেকে।
আর এরপর ডিনার শেষ করে নেওয়ার পালা। কাল সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। চলো আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো ব্রেকফাস্টে চলে এসেছি, আর ব্রেকফাস্টে এখানে প্রচুর অপশানস আছে। তোমরা সেটা অলরেডি দেখে নিচ্ছি যে ব্রেকফাস্টে কিন্তু এখানে প্রচুর অপশানস আছে। বাট তার মধ্যেও আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে সকালবেলা একটু লাইট খাবার, যেরকম কি আমি এখান থেকে সসেজ নিয়ে নিয়েছি একটুখানি, আর এখান থেকে ম্যাগি নিয়ে নিয়েছি, আর কিছু বেক পটেটো এখান থেকে নিয়ে নিয়েছি। আর মোটামুটি টেস্ট ঠিকঠাক। আমি বলবো 100 টাকা বিনিময় তোমরা যে ব্রেকফাস্টটা পাচ্ছ, ওটা ডেফিনেটলি আগোডা বা মেক মাই ট্রিপ থেকে যখন তোমরা বুকিং করবে তখন ডেফিনেটলি সেটা কিন্তু অপ্ট করো। এটা জাস্ট আমার মনে হয় খুবই ভ্যালু অ্যাড করবে তোমাদের। তো ব্রেকফাস্ট কিন্তু এখন শেষের দিকে। আমি লাস্টে একটা মশলা অমলেট দিয়ে দিয়েছি। আর এখানে খাবারের প্রচুর অপশানস, আর খাবারের টেস্টও বেশ ভালো। তো তোমরা ডেফিনেটলি যখন সামিটে আসবে, দার্জিলিং ম্যাল রোডের একদম সামনে যে সামিটটা, সেখানে আসলে কিন্তু ব্রেকফাস্টটা নিতেই হবে তোমাদেরকে। দারুণ টেস্ট। আর আমার মনে হয় 100 টাকাতে তো মানে আমি বলবো একদম স্টিল ডিল একদম। মানে এটা খাওয়ার পর তোমাদের হয়তো দুপুরে কিছু খেতে নাও হতে পারে। আমার সেরকমই হচ্ছে, কারণ কি আমি প্রচুর পরিমাণে এখান থেকে খেয়ে নিয়েছি, কারণ কি খাবারের টেস্ট বড্ড ভালো ছিল। তো এখন আমি যাচ্ছি ঘুম স্টেশনে, আর সেখান থেকে গিয়ে টয় ট্রেনকে একদম সামনে থেকে দেখবো। আর যদি পসিবল হয় তাহলে একটা রাইডও নিয়ে নেবো ভাবছি। তো আগে চলো, এখান থেকে খুব বেশি সময় তো লাগবে না আমার, দেখা যায় কতক্ষণ লাগে। বৃষ্টি কম বেশি সারাক্ষণই হচ্ছে, বাট তাও সেটাকে উপেক্ষা করেই আমাদের কিন্তু এগোতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ঘুম স্টেশনে পৌঁছানো যাক। তো এই হচ্ছে ঘুম স্টেশন। আমি জাস্ট এখানে নামলাম, আর যে স্টিম ইঞ্জিনের টয় ট্রেনটা সেটা জাস্ট ছেড়ে গেল। তো আমি এটাকে একটা কাজ করবো, এখনই আমি এখান থেকে বাতাসিয়া লুপের দিকে আরও একবার যাব, আর সেখানে গিয়ে দেখি যদি এই স্টিম ইঞ্জিনটা ততক্ষণে বাতাসিয়া লুপে ঢোকে, তাহলে আমি সেখান থেকে গিয়ে এই যে টয় ট্রেনটা আছে সেটাকে আমি তখন ক্যামেরা বন্দি করতে পারবো। তো চলো ঘুম স্টেশন থেকে এখন বাতাসিয়া লুপের উদ্দেশ্যে যাওয়া যাক। তো এই হলো ঘুম স্টেশন, এবং এই ঘুম স্টেশন কিন্তু পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন পাহাড়ে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে ঘুম স্টেশন, বাট এখন এখানে কোনো টয় ট্রেন নেই। টয় ট্রেনগুলো জাস্ট কিছুক্ষণ আগে ছেড়ে বেরিয়েছে। তো আমি এখান থেকে আর দেরি করবো না, আমি এখান থেকে বাতাসিয়া লুপের দিকে যাব, আর দেখি যদি টয় ট্রেনগুলো তখন আমি ওখান থেকে ক্যাপচার করতে পারি। তো চলো তাড়াতাড়ি করে বাতাসিয়া লুপে যাওয়া যাক। দার্জিলিং মানেই পাহাড়, চা বাগান আর সেই চিরচেনা টয় ট্রেন। 1981 সাল থেকে পাহাড় কেটে বাঁক জুড়ে মেঘের ভেতর দিয়ে চলা এই ট্রেনটা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। একদিকে সবুজ চায়ের বাগান, অন্যদিকে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। টয় ট্রেনের জানলায় পাশে বসে এগুলো দেখতে দেখতে সময় যেন থেমে যায়। বাঙালির দার্জিলিং ভ্রমণ টয় ট্রেন ছাড়া কখনোই সম্পূর্ণ নয়।
সত্যি দারুণ লাগলো আমার। দার্জিলিংয়ে এসে টয় ট্রেন মিস করো না যেন তোমরা। তো টয় ট্রেনের কিন্তু প্রচুর শট পেলাম এখান থেকে, বেশ ভালো লাগলো। সত্যি একটা হেরিটেজ ব্যাপার এটা, মানে এত ভালো লাগে স্টিম ইঞ্জিনের টয় ট্রেনটা দেখতে। আমি কতক্ষণ ধরে ফলো করে ট্রাই করার পর আলটিমেটলি ফাইনালি কয়েকটা ভালো শট পেলাম। টয় ট্রেন দেখার পর আমার নেক্সট গন্তব্য হলো বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ে অবস্থিত বাতাসিয়া লুপ হলো একটা আশ্চর্য প্রকৌশল নিদর্শন। এখানে পাহাড়ি ঢালে টয় ট্রেন বৃত্তাকারে ঘুরে নেমে আসে নিচে, যাতে ট্রেন সহজেই খাড়া ঢাল অতিক্রম করতে পারে। চারপাশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এবং মাঝখানে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিস্তম্ভ। সব মিলিয়ে বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের এক অন্যতম দর্শনীয় স্থান। বাতাসিয়া লুপ দেখার পর আমি এখন চলে যাচ্ছি হ্যাপি ভ্যালি টি স্টেটে। দার্জিলিংয়ের হৃদয়ে অবস্থিত 1958 সালে প্রতিষ্ঠিত হয় হ্যাপি ভ্যালি টি স্টেট। দার্জিলিংয়ের প্রাচীনতম চা বাগানগুলির মধ্যে অন্যতম। প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত এই বাগান থেকে পাওয়া যায় আসল দার্জিলিং চায়ের সুবাস। এখানে গেলে চোখের সামনে ধরা দেয় সবুজের ঢাল বয়ে নেমে আসা চা বাগান, আর এর সাথে চায়ের অপূর্ব ঘ্রাণ। শুধু চা নয়, ইতিহাস আর প্রাকৃতিক মেলবন্ধন হলো হ্যাপি ভ্যালি। এখন আমি বেরিয়ে পড়েছি হ্যাপি ভ্যালি চা বাগান থেকে। সোজা রওনা দিচ্ছি দার্জিলিংয়ের আর এক গন্তব্যে, ডালি মনেস্ট্রি। ডালি মনেস্ট্রি বা ডালি গুম্ফা 1971 সালে প্রতিষ্ঠিত। এটি দার্জিলিংয়ের সবথেকে বড় বৌদ্ধ মঠগুলির একটি। দূর থেকেই চোখে পড়ে উজ্জ্বল লাল সোনালী রঙের স্থাপত্য। ভেতরে ঢুকতেই শান্তির এক অদ্ভুত পরিবেশ। দেওয়ালে টাঙানো থাকা পেন্টিংস, বিশাল বুদ্ধমূর্তি, সন্ন্যাসীদের প্রার্থনার সুর তোমাদের যেন এক অন্য জগতে নিয়ে যাবে। ডালি মনেস্ট্রি শুধু পর্যটন স্থল নয়, এটা দার্জিলিংয়ের আধ্যাত্মিকতার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। ডালি মনেস্ট্রি থেকে রওনা দিয়ে আমি পৌঁছে যাচ্ছি এখন কেভেন্টাসে, যা দার্জিলিংয়ের সবথেকে বড় ক্যাফে বলতে পারো একটা। কেভেন্টাস মূলত 1920 সালে স্থাপিত একটা ব্র্যান্ড, যা খ্যাতি পায় তার বিশুদ্ধ চা, পেস্ট্রি আর আইকনিক মিল্ক শেকের জন্য। এখানে ব্রেকফাস্টে তোমরা পেয়ে যাবে ইংলিশ ব্রেকফাস্টের মতন দারুণ দারুণ সমস্ত খাবার।
এখানে তোমরা দার্জিলিংয়ের মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের সাথে গরম চা উপভোগ করতে পারবে। দার্জিলিংয়ে আসবে আর কেভেন্টাসে ব্রেকফাস্ট করবে না এরকম বাঙালি বা আই গেস ভারতীয় খুব কমই হবে। আমি কিন্তু চলে এসেছি এখন কেভেন্টাসে, যেখান থেকে আমি সেরে নেব আমার আজকের সকালের ব্রেকফাস্ট। তো দেখতেই পাচ্ছ একটা দারুণ অ্যাম্বিয়েন্স। আর এখানে আসলে আমি যেটা জেনারেলি অর্ডার করি সেটা হচ্ছে যে প্ল্যাটারটার জন্য এই কেভেন্টাস বিখ্যাত, সেটাই। তো অর্ডার করে দিয়েছি খাবার দাবার, কিছুটা এখানে সুন্দর করে একটু টাইম স্পেন্ড করছি। খুব সুন্দর ওয়েদার, এখানে জাস্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন প্রখর, আকাশে মেঘ করে আছে। তো আমার কিন্তু যে খাবারে অর্ডার করেছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি, চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ এই প্ল্যাটারটা আমি অর্ডার করেছিলাম, প্ল্যাটারের মধ্যে সসেজ থাকে, কিছু বেকন থাকে, দেন এখানে আর হচ্ছে এই কোচ এখানে কিন্তু আমি পেয়ে গেছি। তো এই খাবারটাই কিন্তু আমি এখানে আসতে জেনারেলি খাই, তো সেটাই খাবো। টেস্ট নিয়ে কোনো কথা হবে না বেসিক্যালি, কারণ কি কেভেন্টাসের টেস্ট কেমন সেটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি। তো চলো তাড়াতাড়ি করে এই খাবারটাকে শেষ করা যাক, কারণ কি এরপর অনেক কটা সাইড সিনে আমাকে যেতে হবে, আর তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কেভেন্টাস শুধু চায়ের দোকান নয়, এটা দার্জিলিংয়ের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে যুক্ত একটা দর্শনীয় স্থান। কেভেন্টাস থেকেই আমি হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং জু এর উদ্দেশ্যে। দার্জিলিংয়ের পাহাড়ি কোলে অবস্থিত হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, পপুলারলি নোন অ্যাজ দার্জিলিং জু, একটা অসাধারণ প্রাণী জগতের ঠিকানা। তো আমি চলে এসেছি দার্জিলিংয়ে জুতে। আর এই যে দার্জিলিং জু, এই জুটা কিন্তু ভীষণ একটা পপুলার জু এখানে, এবং প্রচুর ট্যুরিস্টরা কিন্তু এখানে এই জু ভিজিট করতে আসেন। এই জুতে আসলে তোমরা কিন্তু স্নো লেপার্ড, রেড পান্ডার মতন অ্যানিমালস দেখতে পাবে। তাছাড়াও প্রচুর ধরনের কিন্তু এখানে অ্যানিমেলস, এক্সোটিক অ্যানিমেলস তোমরা এখানে দেখতে পাবে। তো ডেফিনেটলি তোমরা যখন দার্জিলিংয়ে আসছো তখন কিন্তু এই জুটা তোমাদেরকে ভিজিট করতেই হবে, অসাধারণ লাগবে, খুব সুন্দর। আর এখানকার যেভাবে তৈরি করা জুটা, যেভাবে মেনটেন করা, সেটাও কিন্তু এক কথায় ফাটাফাটি। তো ডেফিনেটলি আলিপুর জু যারা গেছো তাদের একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা পেয়ে যাবে এই দার্জিলিংয়ের জুতে আসলে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানকার বিশেষত্ব হলো হিমালয় স্থানীয় প্রজাতির প্রাণী, যেমন রেড পান্ডা, স্নো লেপার্ড এবং আরও অনেক বিপন্ন প্রাণী দেখতে পাওয়া যায় এখানে। প্রকৃতির বুকে সবুজ পাহাড়ের সাথে মিলেমিশে এই চিড়িয়াখানার পরিবেশ যেন তোমাদের এক অন্য জগতে নিয়ে যাবে। শিশুদের জন্য শিক্ষামূলক ভ্রমণ এবং প্রাণীপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। দার্জিলিং চিড়িয়াখানা শুধু একটা চিড়িয়াখানা নয়, এটা হিমালয়ের জীববৈচিত্র্যের এক জীবন্ত প্রদর্শনী। দার্জিলিং জু দেখা শেষ করে এবার হোটেলে ফেরার পালা। কিন্তু যাওয়ার পথে আমি দার্জিলিংয়ের ম্যাল রোডে আরও একবার যাব, আর রাতের খাবারটা সেখান থেকেই সেরে নেব। কাল আবার অনেক কটা প্ল্যান আছে, তার মধ্যে সকালবেলা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতাও আছে। তাই চলো তাড়াতাড়ি করে খাওয়ার সেরে নেই, আজকে কিন্তু গুড নাইট হয়ে যাবে। আজ ডে 3, আমি বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। এখন প্রায় ভোর 4টে। টাইগার হিল ভিউ পয়েন্টের জন্য কিন্তু আমাদের সকাল সকালই রওনা দিতে হয়। এবার প্রশ্ন উঠতেই পারে, এত ভোরবেলায় ওঠার কারণ কি? এর কারণটা হলো পাহাড়ের উপর থেকে সূর্যোদয় দেখার জন্য। ভোরের শান্তি, হালকা হাওয়ার সুর আর পাহাড়ের সৌন্দর্য, এই অভিজ্ঞতার জন্যই সবাই এত সকালে রওনা দেয় টাইগার হিলের উদ্দেশ্যে। তো সকাল সকাল কিন্তু আমি পৌঁছে গেছি এখানে টাইগার হিল দেখার জন্য। ভীষণ ঠান্ডা এখানে, আর আমি একটা মানে ছোটোখাটো হালকা একটা জ্যাকেট পরে এসেছি, আর তার জন্য যেটা হয়েছে ভীষণ ঠান্ডা লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে ভিড় করে আছে।
জাস্ট এই টাইগার হিলের এই ভিউটা দেখার জন্য, কারণ সকালে এই যে ভিউটা আসে সেই ভিউটা অনবদ্য হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকটা কিন্তু পুরো ফগি হয়ে আছে, তো আই এম নট শিওর যে টাইগার হিল কতটা ভালো দেখা যাবে, বাট সানরাইজ অলরেডি হওয়া স্টার্ট হয়ে গেছে, তো সেটা একটা ভালো পয়েন্ট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি জানি না যে টাইগার হিল দেখা যাবে কি না। ডেফিনেটলি যদি দেখা যায় তাহলে তোমাদেরকে আমি আবার দেখাবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে সূর্য কিন্তু এখান থেকে উঠে গেছে, আর অনেকটাই ফগি ওয়েদার আজকে, ঠান্ডা ভীষণ জাঁকিয়ে পড়েছে এখানে। আমার হাত পুরো কাঁপছে, আমি একটা হালকা জ্যাকেট পরে এখানে এসেছি এবং সেটাও কাপড়ের জ্যাকেট, তো একটু আন্ডার এস্টিমেটই করেছি দার্জিলিংয়ের ঠান্ডাকে, আর তার জন্যই কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা লাগছে। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখতে পারো তোমরা, সূর্য উঠছে, প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করেছে সকালবেলা। আমি আশা করি যদি এই সূর্যটা ওঠে তাহলে কিন্তু আরও আমাদের ভালো লাগবে, আর ডেফিনেটলি তোমাদেরও ভালো লাগবে। সেই চোখ কাড়া দৃশ্য যেখানে শহর আর মেঘের সমুদ্র একসাথে মিশে যায় আর কাঞ্চনজঙ্ঘার চূড়ায় লাল সোনালি আলোয় আলোকিত হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার এবং টাইগার হিলের কিন্তু দারুণ ভিউ দেখা যায়, আর যে সানরাইজটা হচ্ছে সেটাও একটা অনবদ্য, একটা দারুণ সকাল কিন্তু এখানে এসে আমি কাটাচ্ছি। অসাধারণ ভিউ এখান থেকে। তো তোমরা যারা দার্জিলিংয়ে আসছো তারা কিন্তু এই যে পয়েন্টটা, এই যে টাইগার হিল দেখার যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে কিন্তু জাস্ট মিস করো না। অসাধারণ লাগবে এখান থেকে জায়গাটা দেখতে। একটু সকালবেলা উঠতে হয় ঠিকই, কিন্তু যে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা বা যে ভিউটা এখান থেকে দেখা যায় সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তাই একটু কষ্ট হলেও কিন্তু সহ্য করে নিতে পারলে অসাধারণ ভিউয়ের সাক্ষী হয়ে থাকবে তোমরা। তাই ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যে দার্জিলিং যদি তোমরা এখন ভিজিট করতে আসছো তখন টাইগার হিল এখান থেকে এসে দেখাটা কিন্তু একেবারে মাস্ট। টাইগার হিল থেকে বেরিয়ে পড়লাম একটা লোকাল টি গার্ডেনের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ের কিন্তু যে চা বাগান সেখানে আমি এখন চলে এসেছি। জাস্ট এখান থেকে ভিউটা তোমরা একবার দেখো, কি অসাধারণ লাগছে। এখানে তো ঘন্টার পর ঘন্টা কাটানো যায়, দারুণ দারুণ। জাস্ট এই ভিউটা একবার দেখো, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, দারুণ। কিছুটা সময় এখানে না কাটালেই নয়। যাই হোক, এবার দার্জিলিংকে বিদায় জানানোর পালা, কিন্তু তার আগে চলো যায় সেই জায়গায় যেখানে দার্জিলিংয়ের সব থেকে ভালো চা পাওয়া যায়। এখানেই তোমরা পাবে দার্জিলিংয়ের আসল চায়ের স্বাদ। এখানকার উঁচু পাহাড়ের ঢালে পাতা আর পরিষ্কার হিমালয়ের হাওয়া মিলে তৈরি করে সেই দার্জিলিং চায়ের অনন্য সুবাস। এখানকার এক কাপ চা মানে অভিজ্ঞতাটা কিন্তু সারা জীবন মনে রাখার মতন। দার্জিলিংয়ের চা আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য যদি একসাথে উপভোগ করতে চাও তাহলে তোমাদেরকে চলে আসতে হবে মার্গারেট ব্রেকে। একেবারে একটা পারফেক্ট জায়গা। এখানে তোমরা শুধু চা উপভোগ করতে পারবে না, তার সাথে তোমরা অনন্য প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পাবে। এক কাপ গরম চায়ের সঙ্গে চারপাশের সবুজ পাহাড় আর দূরে কাঞ্চনজঙ্ঘা, এখানকার অভিজ্ঞতাই সত্যিই মনে রাখার মতন। যাই হোক, আমি এখান থেকে অর্ডার করে ফেললাম এখানকার ফেমাস মার্গারেট টি। তো এই ছিল আমার দার্জিলিংয়ের গল্প। তো আজকের এপিসোডটা আমি এইখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের জন্য থাকবে নতুন কোনো জায়গার গল্প। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।